সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি অবস্থা তোমাদের সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ক্লাসটি। আজকে দেখো আমরা যে আইটেমটা শিখবো তার নাম হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কিন্তু এই টপিকটিকে একটু ভয় পেয়ে থাকো। তার কারণ হচ্ছে অনেকেরই তোমাদের বক্তব্য এরকম থাকে যে স্যার, আমি যখন একটা ওয়ার্ড পড়ি তখন চিন্তা করে এটার সিনোনিম বা অ্যান্টোনিমটা কী হতে পারে সেটা আর বের করতে পারি না। তো তোমরা কিভাবে আসলে চিন্তা করার মাধ্যমে খুব সহজে অ্যান্সারগুলো বের করে পরীক্ষার খাতায় লেখার মাধ্যমে ফুল মার্কস পেতে পারো সেটি নিয়ে কিন্তু আমি একটি ক্লাস আজকে তোমাদের নিব। তো তোমাদের কাজ হবে ভিডিওটা না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখা, তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে চিন্তা করলে আসলে তুমি পরীক্ষার হলে সিনোনিম অ্যান্টোনিমে খুব ভালো ফলাফল অর্জন করতে পারবে। আর তোমরা যারা আমার ক্লাসগুলো নিয়মিত করো তারা সবাই জানো যে আমি সাধারণত বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সমাধান করা এবং প্রিভিয়াস ইয়ারের টেস্ট পরীক্ষার যেই প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো সলভ করার উপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। তো আমি সবসময় চেষ্টা করি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যাল কোশ্চেন প্র্যাকটিস করানোর জন্য, তার কারণ আমি মনে করি যে এই প্রশ্নগুলো যদি তোমার প্র্যাকটিস করা হয় তাহলে তোমার এক্সপিরিয়েন্স বাড়বে এবং তোমার কনফিডেন্সও বাড়বে এবং তা দিয়ে তুমি কি করতে পারবে, ফাইনাল পরীক্ষাতে যে খুব ভালো একটা ফলাফল অর্জন করতে পারবে। কারণ কনফিডেন্স এবং প্র্যাকটিস এই দুইয়ের সমন্বয় হচ্ছে ভালো ফলাফল। তো চলো আর দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করি। আজকে দেখো আমি যে প্যাসেজটা তোমাদেরকে সলভ করাবো সিনোনিম অ্যান্টোনিম বোঝানোর জন্য সেটি কিন্তু চট্টগ্রাম বোর্ডে 2024 সালে এসেছিল। তো সবার প্রথমে আমরা যে কাজটা করব সিনোনিম অ্যান্টোনিম ভালোভাবে পারার জন্য সেটা হচ্ছে আমরা কি বলা যেতে পারে এই প্যাসেজটা খুব ভালোভাবে শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে নেব। তোমরা লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে যে মর্নিং ওয়াক ইজ নট অনলি প্লেজেন্ট বাট অলসো বেনিফিশিয়াল টু হেলথ। দেখো মর্নিং ওয়াক ইজ নট অনলি প্লেজেন্টের মানে হচ্ছে মর্নিং ওয়াক বা সকালের হাঁটাটা শুধু সুখকরই নয় বাট অলসো বেনিফিশিয়াল টু হেলথ। তার মানে কি, বেনিফিশিয়াল মানে কিন্তু উপকারী আর টু হেলথ মানে হচ্ছে স্বাস্থ্যের জন্য উপকারী। তাহলে এই সেন্টেন্সের অর্থ দাঁড়াচ্ছে যে সকালের হাঁটা শুধুমাত্র সুখকর নয় বরং কি এটি স্বাস্থ্যের জন্য উপকারী। এরপর লক্ষ্য করো এই যে প্লিজেন্ট এবং বেনিফিশিয়াল এই দুইটা ওয়ার্ড আমার এ এবং বিতে রয়েছে। এখানে দেখো এই প্লিজেন্ট যে ওয়ার্ডটা এটার বের করতে বলেছে আমাদেরকে অ্যান্টোনিম। তো অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ, তো প্লিজেন্ট মানে তো সুখকর আর অ্যান্টোনিম যদি আমরা এর বের করি তাহলে সেটি হবে কি সুখকর নয় এরকম। তো এইটা কিন্তু খুবই সহজ। দেখো তুমি যদি প্লিজেন্টের আগে জাস্ট আন লাগিয়ে দাও তাহলেই কিন্তু তোমার কাজ হয়ে যাবে, তেমন কোনো আহামরি কোনো ঝামেলা কিন্তু এখানে নেই। তাহলে এই বানানটা আমরা কিভাবে লিখব, UNPLEASANT। তাহলে কিন্তু দেখো আনপ্লিজেন্ট যদি তুমি এখানে জাস্ট করে দাও প্লিজেন্টকে তাহলে কিন্তু অ্যান্টোনিমটা হয়ে গেল। এরপরে দেখো বেনিফিশিয়াল মানে হচ্ছে উপকারী, উপকারীর অ্যান্টোনিম চেয়েছে এখানে। তো উপকারীর বিপরীত শব্দ কি হতে পারে বাংলাতে, যেটা উপকারী নয় বা ক্ষতিকর। তো ক্ষতিকর ইংলিশটা যদি তুমি বসায় দাও তাহলে কিন্তু তুমি আরও একটা মার্কস এখান থেকে পেয়ে যাবে। তো ক্ষতিকর ইংলিশ কিন্তু কি আমরা জানি, হার্মফুল মানে হচ্ছে ক্ষতিকর। তাহলে তুমি এখানে যদি হার্মফুল দেখো তাহলে কিন্তু তোমার এই অ্যান্সারটা হয়ে যাবে হার্মফুল মানে ক্ষতিকর, বেনিফিশিয়ালের বিপরীত হচ্ছে ক্ষতিকর। তো আসো আমরা এখন এর পরের বাক্যটা পড়ি। এখানে দেখো কি বলেছে, ইনফ্যাক্ট। ইনফ্যাক্ট মানে কিন্তু আমরা জানি যে প্রকৃতপক্ষে। তাহলে প্রকৃতপক্ষে কি হয়েছে দেখো, ওয়াকিং রেগুলারলি, ওয়াকিং মানে হচ্ছে হাঁটা, তাহলে রেগুলারলি বা নিয়মিত হাঁটা ইন দ্য মর্নিং মানে সকালবেলা ইজ এ ভেরি গুড হ্যাবিট। তার মানে এটি কি একটি খুবই ভালো একটি অভ্যাস। তাহলে এই সেন্টেন্স থেকে আমি কি পাচ্ছি, এই যে রেগুলারলি যে ওয়ার্ডটা এই ওয়ার্ডটা নিয়ে আমাকে এখানে কাজ করতে বলেছে। এই প্লেজেন্ট এবং বেনিফিশিয়াল কিন্তু আমরা আগেই কমপ্লিট করে ফেলেছি। এখন দেখো রেগুলারলি মানে হচ্ছে নিয়মিতভাবে, তো এই নিয়মিতর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ আমাকে বের করতে বলেছে। আমরা জানি রেগুলার এর বিপরীত শব্দ হচ্ছে ইরেগুলার। তাহলে তুমি যদি জাস্ট এখানে এই রেগুলারলি এই ওয়ার্ডটার পরিবর্তে ইরেগুলারলি ব্যবহার করো তাহলে কিন্তু তোমার কাজ হয়ে যাবে। দেখো আমরা জাস্ট কি করব, তেমন কোনো কাজ আমাদের এখানে নেই। আমরা জাস্ট যেহেতু এখানে রেগুলারলি রয়েছে আমরা জাস্ট এখানে আই আর এটাও এখানে অ্যাড করে দেব। দেখো আমি এখানে লিখে দিলাম ইরেগুলারলি, তাহলে কিন্তু আমার এখানে রেগুলারলির অ্যান্টোনিমও হয়ে গিয়েছে। এরপরের বাক্যে আসো আমরা দেখি কি বলেছে, যে ইট ইজ দ্য মোস্ট অ্যাডভাইজেবল
দেখো এখানে এটি ইটালিক করা রয়েছে, তার মানে এটি আমাদেরকে অ্যান্সার করতে হবে। এটা পরীক্ষার হলে কিন্তু আন্ডারলাইন করাও থাকতে পারে, ঠিক আছে। তো দেখো ইট ইজ দ্য মোস্ট অ্যাডভাইজেবল ফিজিক্যাল এক্সারসাইজ। অ্যাডভাইজেবল মানে কি, দেখো পরামর্শ দেওয়ার যোগ্য বা সুপারিশ করার যোগ্য এমন একটা ফিজিক্যাল এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম ফর দ্য এজিং অ্যান্ড দ্য ওল্ড, অর্থাৎ যাদের বয়স বাড়ছে এবং যারা বৃদ্ধ তাদের জন্য। কোনটা? এই যে সকালে হাঁটা। তো তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে আমাকে বলেছে এই অ্যাডভাইজেবল যেটি রয়েছে এটির সিনোনিম এখানে বসানোর জন্য। তো অ্যাডভাইজেবল মানে তো আমি বললাম যে সুপারিশযোগ্য, তাহলে এর সিনোনিম বা সমার্থক শব্দ ব্যবহার করতে বলেছে। দেখো আমরা কিন্তু জানি রিকমেন্ড শব্দের অর্থ হচ্ছে সুপারিশ করা, আর রিকমেন্ডেবল এই ওয়ার্ডটা যদি আমরা লিখি তাহলে কিন্তু অ্যাডভাইজেবল এর অর্থটা হুবহু একই থাকছে। তো দেখো আমরা তাহলে এখানে কি করব, আমরা এখানে লিখব রিকমেন্ডেবল। দেখো আমার কিন্তু কাজ হয়ে গিয়েছে, এখানে আমি লিখেছি রিকমেন্ডেবল। তাহলে এই অ্যাডভাইজেবলের সিনোনিম এখানে কিন্তু রিকমেন্ডেবল দিয়ে আমি কমপ্লিট করে ফেলেছি। তো এইখানে বাকিগুলো তো আমাদের হয়ে গেছে, এখন আমরা ই নাম্বারে আসব। তো এর জন্য আমরা এইটার যেই সেন্টেন্সে আছে সেটা একটু পড়ে বুঝে নেব। দেখো এখানে কি বলেছে যে ইন দ্য মর্নিং বা সকালবেলা নেচার অ্যাপিয়ার্স অ্যাট হার বেস্ট। দেখো অ্যাপিয়ার মানে হচ্ছে আবির্ভূত হওয়া, আর বেস্ট মানে হচ্ছে সব থেকে ভালো, তাই না? তো সকালবেলা কি বলেছে, নেচার বা পরিবেশ কি হয়, উপস্থিত হয় তার সব থেকে ভালোটা নিয়ে। তো দেখো এখানে আমরা কি করতে পারি, অ্যাপিয়ার মানে কিন্তু সামনে আসা বা মনে হওয়া, তাহলে সকালবেলায় প্রকৃতি মনে হয় সব থেকে ভালো থাকে। তো দেখো সিম মানেও কিন্তু মনে হওয়া, যেহেতু এখানে সিনোনিম ব্যবহার করতে বলেছে, আমরা যদি এখানে সিম ওয়ার্ডটা ব্যবহার করি SEEM, তাহলে এই সিম এবং অ্যাপিয়ার কিন্তু একই মিনিং দেয়। তো তাহলে কিন্তু আমার এই ই নাম্বারটাও এখানে হয়ে যাচ্ছে। এরপরে এফ নাম্বারে আসি। এখানে বলেছে বেস্ট যে ওয়ার্ডটা রয়েছে সেটার অ্যান্টোনিম বের করার জন্য আমাদেরকে বলেছে। বেস্ট মানে হচ্ছে সর্বোত্তম, তাহলে আর এখানে আমাকে বলেছে অ্যান্টোনিম বা বিপরীত শব্দ বের করার জন্য। তো বেস্ট মানে যেহেতু সর্বোত্তম, তাহলে বেস্টের বিপরীত বা সর্বোত্তমের বিপরীত কি হতে পারে, সেটি কিন্তু হতে পারে সর্বনিকৃষ্ট বা সব থেকে খারাপ। তো আমরা জানি যে সব থেকে খারাপের ইংরেজি কি, সেটি হচ্ছে ওর্স্ট। দেখো WORST আমি এখানে লিখে দিয়েছি, তাহলে বেস্টের অ্যান্টোনিম কিন্তু ওর্স্ট হয়ে গেল। তারপর দেখো কি বলেছে, জি নাম্বারে বলেছে কোয়াইট। তো এটার অ্যান্টোনিম বের করতে বলেছে, আমরা একটু এখানে দেখে আসি যে এই সেন্টেন্সে এটা কি মিনিং দিচ্ছে, অর্থাৎ কোনটি বসালে আসলে এটার অ্যান্সারটা পারফেক্ট হবে। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা কিন্তু প্যাসেজ না পড়ে জাস্ট এখান থেকে দেখে বসিয়ে দাও, তখন দেখা যায় কি তোমরা বুঝতে পারো না যে এই ওয়ার্ডটা আসলে এইখানে প্যাসেজে কি অর্থে ব্যবহৃত হয়েছে, তখন কিন্তু তোমাদের অনেক সিনোনিম অ্যান্টোনিম ভুল হয়ে যায় এবং পরীক্ষার হলে মার্কস কাটা যায়। তো এই ব্যাপারটা নিয়ে অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবে। তো আমরা এর পরের বাক্যটি আসলে একটু পড়ে দেখি। এখানে বলেছে অ্যাট দ্যাট টাইম বা ওই সময়ে কি হয়েছে, এভরিথিং রিমেইনস কোয়াইট। তো কোয়াইট মানে কিন্তু আমরা জানি যে শান্ত, তাহলে ওই সময় কি হয়, সব কিছু, রিমেইন মানে হচ্ছে থাকা, তার মানে সব কিছু থাকে কি কোয়াইট বা শান্ত। অ্যান্ড সিমস ইমপ্রেসিভ, দেখো ইমপ্রেসিভ মানে কিন্তু খুবই আকর্ষণীয় এরকম। তো এখানে যেহেতু কোয়াইট বলেছে, দেখো কোয়াইটের অ্যান্টোনিম আমাদেরকে বের করতে বলেছে। আমরা তো জানি কোয়াইট মানে শান্ত, আমি একটু আগেও বললাম। তো এখন কথা হচ্ছে শান্তর বিপরীত শব্দটা কি হতে পারে। শান্তর বিপরীত শব্দ হতে পারে কোলাহলময় বা আওয়াজ রয়েছে এরকম। তো সেক্ষেত্রে আমরা কি ওয়ার্ড ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে দেখো নয়েজি এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। তো এরপর দেখো কি বলেছে এখানে এইচ নাম্বার, এখানে বলেছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট মানে হচ্ছে কি পরিবেশ। তো আমাকে বলেছে পরিবেশের একটা সিনোনিম এখানে বসানোর জন্য, তার আগে আমরা দেখবো যে বাক্যে আসলে এটার ব্যবহারটা কি। এখানে বলেছে দ্য এনভায়রনমেন্ট উইথ বার্ডস অ্যান্ড বিস্ট বিকামস কাম অ্যান্ড সিরেন। তো দেখো এখানে আমরা কিন্তু একই বাক্যে বেশ কয়েকটা ওয়ার্ড পাচ্ছি, একটা হচ্ছে কি এনভায়রনমেন্ট বা পরিবেশ, তাহলে পাখিদের যে পরিবেশ, একটা হচ্ছে পাখিদেরকে নিয়ে আর একটা হচ্ছে প্রাণীদেরকে নিয়ে, দেখো বিস্ট মানে জন্তু জানোয়ারদেরকে নিয়ে, বিকামস কাম অ্যান্ড সিরেন। দেখো কাম মানে হচ্ছে শান্ত, আর এখানে সিরিন মানেও কিন্তু শান্তই বোঝাচ্ছে, তার মানে কি অনেক শান্ত বা ঠান্ডা হয়ে থাকে ওই পরিবেশ। তো আমাকে বলেছে পরিবেশের সিনোনিম এখানে বসানোর জন্য, আমরা জানি যে পরিবেশ কিন্তু অ্যাটমসফিয়ার মানেও কিন্তু কি পরিবেশ। দেখো তাহলে আমরা এখানে কি লিখলাম, অ্যাটমসফিয়ার এখানে আমরা লিখে ফেলেছি। তো অ্যাটমসফিয়ারের পরে
এখন আমরা আসবো আই নাম্বারে। এখান থেকে এই যে আমরা বিস্ট যে ওয়ার্ডটা পেয়েছি, সেই বিস্টের একটা সিনোনিম আমাদেরকে বসাতে বলেছে। তো বিস্ট মানে তো জন্তু জানোয়ার, আর জন্তু জানোয়ার মানে কি, আমরা এখানে প্রাণী দিয়ে সেটাকে বোঝাতে পারি। তো আমরা যদি এখানে লিখি দেখো যে এনিমেল, আর যেহেতু বিস্টের পর একটি এস রয়েছে, আমরা এখানে আর একটা এস ব্যবহার করব। তাহলে কিন্তু দেখো এনিমেলস যদি আমরা লিখি তাহলে কিন্তু বিস্টের সিনোনিম হয়ে গিয়েছে। এরপরে যে নাম্বারে যে ওয়ার্ডটা রয়েছে সিরিন, এর একটা সিনোনিম আমাদেরকে ব্যবহার করতে বলেছে। আমরা জানি যে সিরিন মানে হচ্ছে শান্ত, তো কাম মানেও কিন্তু শান্ত। ঠিক আছে, দেখো এইখানে অলরেডি এই ওয়ার্ডটা কিন্তু রয়েছে, এই যে কাম অ্যান্ড সিরিন। তো তুমি যদি জাস্ট এখান থেকে দেখেও এই ওয়ার্ডটা লিখে দাও, তারপরও কিন্তু তোমার অ্যান্সারটা সঠিক হবে। দেখো এখানে আমরা বসিয়ে দিয়েছি কাম, CALM কাম, এটা এখানে সিরিনের সিনোনিম হিসেবে কাজ করেছে। তারপরে আসো কে নাম্বারে বলেছে কি ইমপ্রেসড, এইটার সিনোনিম চেয়েছে। আর বাক্যটা কি রয়েছে, দ্য পিপল হু গো আউট ফর এ ওয়াক ইন দ্য মর্নিং, তার মানে মানুষ বা লোক যারা হাঁটতে যায় সকালবেলা, ক্যান নট বাট বি ইমপ্রেসড বাই ইট, তাহলে সে কিসের দ্বারা ইমপ্রেসড হতে পারে, ওই যে পরিবেশটা শান্ত থাকে সেইটার কারণে সে কি হতে পারে, ইমপ্রেসড বা অভিভূত হতে পারে। তো এই ইমপ্রেস যে ওয়ার্ডটা আমাদেরকে দেয়া হয়েছে, এই ওয়ার্ডটারই কিন্তু সিনোনিম আমাদের কাছে চেয়েছে। ইমপ্রেসড মানে হচ্ছে অভিভূত হবে, আর অভিভূত হওয়া বা আনন্দিত হওয়া, এটার আরও একটা ইংরেজি হচ্ছে ক্যাপটিভেটেড। তাহলে তুমি যদি এখানে ক্যাপটিভেটেড ওয়ার্ডটা ইউজ করো, ঠিক আছে, তাহলেই কিন্তু তুমি এখানে মার্কসটা পেয়ে যাচ্ছ, ক্যাপটিভেটেড। সেক্ষেত্রে তোমার সেম মিনিং থাকছে যে তুমি মুগ্ধ হয়ে যাবে, এরকম ক্যাপটিভেটেড বা মুগ্ধ হবে। তারপরে বলেছে ইট হেল্পস, এটা সাহায্য করে টু কিপ দেয়ার মাইন্ড জলি, তাহলে এটা সাহায্য করে কি তাদের মনকে জলি অ্যান্ড জোভিয়াল। দেখো জোভিয়াল মানে কিন্তু হাসি খুশি, ঠিক আছে। তো এই জোভিয়ালের একটা অ্যান্টোনিম কিন্তু আমাদেরকে এখানে ব্যবহার করতে বলা হয়েছে। তো দেখো হাসি খুশির বিপরীত শব্দটি কি হতে পারে, এটি হতে পারে কি বলা যেতে পারে, আমরা যদি বলি যে মনমরা, কারণ হাসি খুশির বিপরীত হতে পারে মনমরা, আর মনমরা ইংলিশ হচ্ছে গ্লুমি। তো দেখো তুমি যদি এখানে লেখো গ্লুমি, তাহলে কিন্তু তোমার এই কাজটা হয়ে যাচ্ছে। এই জোভিয়াল যে ওয়ার্ডটা রয়েছে সেটার অ্যান্টোনিম এখানে আমরা গ্লুমি দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। তারপর দেখো কি বলেছে যে ইট অলসো সেটস দেয়ার টেম্পার ফর দ্য রেস্ট অফ দ্য ডে। তো এখানে দেখো এই টেম্পার একটা ওয়ার্ড আমাদেরকে দিয়েছে, আর রেস্ট একটা ওয়ার্ড এই বাক্যে রয়েছে। এই দুটি বাক্যের একটা সিনোনিম এবং কি বলা যেতে পারে যে একটা অ্যান্টোনিম আমাদেরকে ব্যবহার করতে বলেছে। তো এখানে বাক্যটা কিন্তু দুটি নয়, বাক্য কিন্তু একটাই, কিন্তু পার্ট হচ্ছে দুটি। একটা হচ্ছে কি দেখো ইট অলসো সেটস দেয়ার টেম্পার, আর তারপর আরেকটা পার্ট হচ্ছে কি ফর দ্য রেস্ট অফ দ্য ডে। তো দেখো টেম্পার যে ওয়ার্ডটা রয়েছে এটার সিনোনিম হিসেবে আমরা কি বসাতে পারি, সিনোনিম মানে তো সমার্থক, তার মানে টেম্পারের একটা সমার্থক শব্দই আমাদেরকে বসাইতে হবে। তো তুমি দেখো টেম্পার বলতে এখানে কোন জিনিসটিকে বোঝানো হচ্ছে, টেম্পার বলতে এখানে স্পিরিটকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। মানে যেই স্পিরিটটা তার ভেতরে আসবে, কি কারণে, ওই যে সকালে হাঁটার কারণে যে সে মনোমুগ্ধ হবে এবং সে হাসি খুশি থাকবে। তো তাহলে টেম্পারের সিনোনিম হিসেবে তুমি কি করতে পারো, তুমি জাস্ট এখানে স্পিরিট ওয়ার্ডটা কিন্তু ব্যবহার করতে পারো। মানে মেইন হচ্ছে কি, মেইন হচ্ছে বাক্যটার অর্থটা সঠিকভাবে বুঝতে পারা। তুমি যদি একবার বাক্যটার অর্থ সঠিকভাবে বুঝতে পারো তাহলে কিন্তু তোমার মার্কস পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে, কারণ যেহেতু তুমি প্রশ্নটা বুঝে গিয়েছো। এখানে দেখো তারপরে রয়েছে কি রেস্ট অফ দ্য ডে। রেস্ট অফ দ্য ডে মানে কিন্তু বাকি দিন, তাহলে রেস্টের অ্যান্টোনিম আমাদেরকে ব্যবহার করতে বলেছে। তো রেস্ট দিয়ে কিন্তু এইখানে আরাম করাকে বোঝানো হচ্ছে না, এখানে এই যে বাকি দিনটাকে বোঝানো হচ্ছে। তো এর জন্য আমি বলি যে তোমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে প্যাসেজটা পড়তে হবে। সেটার একদম প্র্যাকটিক্যাল উদাহরণ কিন্তু আমরা এখানে সামনে দেখতে পাচ্ছি। রেস্ট মানে কিন্তু বিশ্রাম করা হতে পারে, এখন এখানে রেস্ট অফ দ্য ডে দিয়ে যে বাকি দিনের কথা বোঝানো হয়েছে, মানে দিনের বাকি অংশ, সেটা কিন্তু তুমি বুঝতে পারবে না যদি না তুমি এই প্যাসেজটা পড়ো। তো দেখো তাহলে এই দিনের যে বাকি অংশটা রয়েছে রেস্ট বা বাকি, এটার বিপরীত কি হতে পারে, বিপরীত হতে পারে সম্পূর্ণ দিন, কারণ বাকি দিন এর বিপরীত হবে সম্পূর্ণ দিন। তো তাহলে আমরা কি করতে পারি, দেখো সম্পূর্ণ ইংরেজি আমরা জানি যে হোল, WHOLE। তো এভাবে যদি তুমি বসাতে পারো তাহলে কিন্তু পরীক্ষার হলে তুমি অবশ্যই নাম্বার পাবে এবং তোমার ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে, কারণ তুমি প্যাসেজটা পড়ে বুঝে দেন তুমি অ্যান্সার করছো। তো
আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। এই ভিডিওটা যদি তোমার কাছে ভালো থাকে বা ভালো লাগে তাহলে তুমি কি করতে পারো, অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে দাও এবং একটি কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানিয়ে দাও। এবং তোমার কাছে যদি মনে হয় যে কোনো ওয়ার্ডের সিনোনিম বা অ্যান্টোনিম আরও সুন্দর হতে পারে, সেটি তুমি কমেন্ট করে জানিয়ে দাও এবং অবশ্যই শেয়ার করো। আর যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।